প্রিয় বন্ধুরা, আজ ২১ ডিসেম্বর ২০২৫। আমাদের খুলনা বরিশাল সফরের আজ তৃতীয় দিন। আজ আমরা এখন বরিশাল শহরের নাথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাচ্ছি কীর্তনখোলা নদী এবং নদী তীরবর্তী স্থানসমূহ পরিদর্শন করতে। আমরা যদিও অবস্থান করছি পোস্ট অফিস গেস্ট হাউস, যেটা নদীর পাড়েই অবস্থিত, তবুও নাথুল্লাবাদ গিয়েছিলাম রাজশাহী ফেরার টিকিট করতে। এখন বিকেলবেলা, তাই নদী তীর দর্শনে বের হয়েছি। বরিশাল শহরটি বেশ গোছানো একটি শহর। বাম দিকে বরিশাল মেডিকেল। আমরা মেডিকেলটা পার হচ্ছি। আজকে রাস্তায় কেন জানি না নানান জায়গায় বেশ পুলিশ দেখছিলাম। যাই হোক, আমরা শহরের ভিতর দিয়ে যেতে যেতে একটি উঁচু একটি ভবন দেখলাম। ভবনটি কিসের জানতে পারিনি, তবে একটু পার হয়ে যাওয়ার পরই আমরা পৌঁছে গেলাম। এরপরই একটি চমৎকার পুকুর আমার দৃষ্টি কেড়ে নিল। এই পুকুরটা বেশ খানিকটা চলার পরে হঠাৎ যেখানে এসে আমরা পৌঁছলাম, সেই জায়গাটির মাথার উপর দিয়ে দেখুন একটা চমৎকার কনভেয়ার বেল্টের মতো কিছু একটা চলে যাচ্ছে। যদিও আমি প্রথমে এটা বুঝি নাই, কিন্তু জিজ্ঞেস করে জানলাম এটি কনভেয়ার বেল্ট। এটি নাকি নদী থেকে মালামাল সংগ্রহ করে এই বেল্ট দিয়ে গুদামে পৌঁছায়, খাদ্য অধিদপ্তরের গুদামে। আর আমরা যেখানে এসে পৌঁছলাম এই জায়গাটির নাম ৩০ গুদাম, অর্থাৎ এই খাদ্যগুলো যেখানে গিয়ে ঢুকবে সেইখানে ৩০টি গুদাম বা গোডাউন রয়েছে। আমরা যেখানে এসে পৌঁছলাম এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ৩০ গোডাউন। এখানে কি ৩০টা গোডাউন ছিল? ৩০টা গোডাউন এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। ওই ৩০ গোডাউন লেখা। ওখানে ৩০ গোডাউন আছে এখনো? এখনো আছে। ও ফাইন ফাইন। তাহলে এখানে কি কি পাওয়া যায় একটু বলো তো আমাদের। এখানে সবকিছু মানে আনলিমিটেড। আমরা বরিশালে এসেছি 4 জন। এই যে এটার নাম হলো ৩০ গোডাউন। তো শুনে তো খুব অবাক লাগছে আর কি, এখানে 30টা গোডাউন নাকি ছিল। আমি অবশ্য ৩০ গোডাউন এখনো দেখিনি। আপনি দেখছেন নাকি? আমি এবার দ্বিতীয়বার এখানে আসলাম। 30 গোডাউন আগেও দেখেছি, যাই হোক খুব ভালো লেগেছে। স্যারদের জহির ভাইয়ের অনুভূতি। জি, আসসালামু আলাইকুম। এই প্রথমবার আসলাম 30 গোডাউনে। মনে হয় খুব সুন্দর হবে, দেখলে তারপর নিজস্ব অনুভূতি জানাবো। সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে থাকি। আমরা বরিশাল শহরের এই নদীর পাড়ে চলে আসলাম, যেটি ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত, এবং এই জায়গাটি 30 গোডাউন নামে পরিচিত। তো এখানে 30টি গোডাউন আছে কিনা জানি না, শুনলাম আছে। তো আমাদের কাছে মেইন আকর্ষণ আসলে নদীটা দেখার জন্যই মূলত এসেছি আমরা এখানে। চলুন আমরা নদীর পাড়ে যাই এবং দেখি সেখানে আর কি কি রয়েছে। ভাই, এখানে কি একটু ঢোকা যাবে না? ছবিও তোলা যাবে না? আচ্ছা, একটু শুনি, এটা কারা পরিচালনা করে মূলত? সরকারের খাদ্য অধিদপ্তর। ও, এখানে কার্গো থেকে মালপত্র নিয়ে এখানে কনভেয়ার বেল্ট আছে না কি আছে উপরে, এই বেল্ট দিয়ে মালপত্র গুদামে নিয়ে নেয়। ও ফাইন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে 30টা গোডাউনের নাম শুনছি, সেটা কোন জায়গাটায়? এটা হচ্ছে যে 30টা গোডাউন এইখানে দাঁড়াইলে। বন্ধুরা, অদ্ভুত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এইগুলা কি? এইগুলা দিয়ে কি খাবার টাবার টানা? মাল উঠায় করে না, এই গম টম টাইপের জিনিসটা কি? এগুলা কি মানে ঝুরঝুর করে ওর ভিতর দিয়ে, ওই যে পাইপের মতো তো দেখেন, ওইটা মনে হয় জাহাজের মধ্যে বসিয়ে দিলে ওর ভিতর দিয়ে হতে পারে। এই যে এটা আবার এই যে এটা ঘুরে ঘুরে ওর উপরে উঠিয়ে দেয় না কি করে? হ্যাঁ, এটাও তো বিশাল একটা জেটি গো, এবং অনেক খরচ টরচ করে, মানে পোর্টের মতোই, পোর্টের কার্গো হ্যান্ডেলিং বা মাল পোর্টই। এটাও একটা পোর্ট। হ্যাঁ, মোটামুটি। ওইদিকে যাব আমরা। এই ব্রিজটাই হলো ওই কীর্তনখোলা ব্রিজ, যেটা বরিশাল থেকে সোজা পটুয়াখালীর দিকে চলে গেছে যে রাস্তাটা। ওই একটু আগায় গেলেই বরিশাল ইউনিভার্সিটি। বরিশালের কীর্তনখোলা নদী, কত নামডাক, কত কবিতা, কত কাব্য এই নদীকে নিয়ে। এই এলাকাতেই জন্মেছেন কত নামি দামি কত কবি সাহিত্যিক। তাদের অমর রচনার মধ্যে এই কীর্তনখোলার নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি কীর্তনখোলা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজটি চলে গেছে পটুয়াখালী তথা কুয়াকাটার দিকে। আর নদী দিয়ে এই মুহূর্তে বেশ কয়েকটি ছোট ছোট কার্গো জাহাজ বা আমাদের লাইটার জাহাজ যেগুলো বলি, সেগুলো সম্ভবত মাল খালাস করে ফিরে যাচ্ছে।
সেগুলো দেখছি আমরা। এখানে একটা খাঁড়ির মতো বা ছোটোখাটো একটা নদীর শাখার মতো ঢুকে গেছে ডান দিক দিয়ে। আমার মনে হচ্ছে এই জায়গাটা ভীষণ সুন্দর হবে, আমরা এই জায়গাটা দেখি একটু। এখানে সামনে চমৎকার একটি এলাকা রয়েছে, বাম দিকে নদী, ডান দিকে কিছুটা ঘেরা জায়গা, আর একটু সামনে গেলেই আমি মনে হচ্ছে ডান দিকে কোনো একটা নদীর খাঁড়ি বা শাখা ঢুকে গেছে। আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায়। দেখুন চারিদিকে প্রচুর মানুষ বসে আছে এবং তারা কি সুন্দর সময় কাটাচ্ছে। আর কিছু মানুষ এখানে ছিপ নিয়ে নদীতে মাছ ধরছে। আমরা দূরে কিছু জাহাজ দেখতে পাচ্ছি যারা চলমান অবস্থায় রয়েছে। আমরা এখন এখান থেকে ফিরে যাব উল্টো দিকে, অর্থাৎ যেদিক থেকে আমরা এসেছিলাম ঠিক সেই দিকে, যেটা অনাবিষ্কৃত রয়েছে। নদীটা শহরের মধ্যে কোথায় গিয়ে, এখানে একটি চমৎকার বয়া দেখতে পাচ্ছি। এই বয়াটি মূলত ভাসমান থাকে নদীর ভিতরে এবং এটির মাথার উপরে যেহেতু একটু লাইট লাগানোর ব্যবস্থা আছে, এখানে নদী তীরে অসংখ্য দোকান বসেছে যেগুলো সাধারণত পর্যটকদের উদ্দেশ্য করে, এবং এই দোকানগুলোর মধ্যে নানা রকম পোস্টার সাজিয়ে বসেছে, যেমন ফুল, খাবারের দোকান, খেলনার দোকান, নানাবিধ। ফুল, এই যেখানে দেখেন নতুন ঘটি গরম, এই ফুলগুলো তো ভারী সুন্দর গো। তাহলে যাব না, প্রশ্নই ওঠে না। কখনো কোথাও দেখিনি, আমি কখনো দেখিনি আর কি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কীর্তনখোলা নদীর পাড়ে, এবং বরিশাল শহরের একদম নিচ দিয়ে বয়ে চলেছে এই কীর্তনখোলা নদী। অপূর্ব সুন্দর এই নদী, এবং অসংখ্য দর্শনার্থী এই মুহূর্তে নদী তীরে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন পোস্টার সাজিয়ে বসেছে দোকানিরা, ফুলের দোকান থেকে শুরু করে খাবারের দোকান, সব রকম দোকান এখানে বসেছে। সবাই মিলে এখানে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি বরিশালে বেড়ানোর মতো সবচেয়ে সুন্দরতম জায়গা হলো এই নদীর পাড়ের জায়গাটি। এটি সব জায়গায়, সব শহরেই আমরা দেখি সাধারণত নদী যেখানে থাকে সেখানে নদীর পাড়টাই হয়ে ওঠে পর্যটনের সব থেকে আকর্ষণীয় জায়গা। আমাদের রাজশাহীতেও তাই, নদীর পাড়টাই, বিশাল নদী বেষ্টিত যে পাড়, সেটি মূলত আমাদের বেড়ানোর জায়গা, পর্যটকদের বেড়ানোর জায়গা। ঠিক এখানেও বরিশালেও এই নদী কেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দেখুন সামনে কি সুন্দর একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের উপরে অনেকগুলো চেয়ার রয়েছে। আমি জানি না এটা কোন কর্তৃপক্ষ, সম্ভবত সেনাবাহিনী বা পুলিশ ডিপার্টমেন্টের। হ্যাঁ, এটি পুলিশ ডিপার্টমেন্টের একটি বসার জায়গা বা ওয়াচ টাওয়ার। তাদের সদস্যরা ভিতরে আছে। আর এই পাশে টুরিস্টের এলাকাও মনে হয় আছে। আর এখানে তাদের একটা স্পিড বোট রাখা আছে, আমরা দেখতে পাচ্ছি। যে নৌকাটায় আমরা একটু আগে বেড়ানোর কথা বলছিলাম, সেই নৌকাটা আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমরা গেলাম না, অনেক বেশি টাকা চাচ্ছিল, এবং এটা বেড়ানোর মতো সময় না, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এই মুহূর্তে কোনো ক্রমেই ওই নৌকায় চড়ে কোনো পার্ক দেখা বা দূরে যাওয়া, সেদিক থেকে বরং এই নদীর পাড় দিয়ে ঘুরে বেড়ানো, হেঁটে বেড়ানো অনেক বেশি আনন্দের। বাট প্রবলেম সেটা হচ্ছে রাস্তাটা পুরোটাই নতুন করে করছে, ইট বিছানো, লালচে রাস্তা, ধুলোবালি উঠছে, যে কারণে রাস্তাটা আনন্দদায়ক নয়। কিন্তু রাস্তা ছাড়া বাদবাকি বিষয়গুলো যদি চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে ভীষণ আনন্দের এবং খুবই সুন্দর জায়গাটি। এই রাস্তাটি একসময় এরকম থাকবে না, অবশ্যই এই রাস্তাটি সুন্দর হবে, পিচঢালা হবে, এবং তখন এই জায়গাটি আরও সুন্দর হয়ে উঠবে। আমরা গত পরশুদিন রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে এসেছি। খুলনায় এসে আমরা রাতে পৌঁছেছিলাম, রাত 8:30-9টার দিকে। সেখানে এসে আরপিএটিসির রেস্ট হাউসে আমরা উঠেছিলাম আমাদের রফিকের কল্যাণে, তার পরিচিত বন্ধু সেখানে ছিল, তার কল্যাণে। তারপরে আমরা গতকালকে সারাদিন ঘুরেছি দাকোপ সহ ওই এলাকার যে সমস্ত এলাকাগুলো রয়েছে, গ্রাম রয়েছে, নদী রয়েছে, সেই সমস্ত এলাকাগুলো ঘুরে ঘুরে আমরা দেখেছি এবং প্রচণ্ড আনন্দ পেয়েছি। সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততায় আমাদের কেটেছে। আজকে আমরা সকালবেলা নাস্তা টাস্তা করে এই বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের রুটটাও নতুন করে আমরা খোঁজ করে বের করেছি, সেটি হলো রূপসা ঘাট। এটি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নয়, বরং রূপসা ঘাটে একটি বাস স্ট্যান্ড রয়েছে,
যেখান থেকে যেখান থেকে বাসে উঠে আমরা সরাসরি চলে আসি বরিশাল, এবং এই রুটটা ছিল বাগেরহাট হয়ে, পিরোজপুর হয়ে, বাংলাদেশ চীন মৈত্রী সেতু পাড়ি দিয়ে, গাবখান সেতু পাড়ি দিয়ে, ঝালকাঠি হয়ে আমরা এই বরিশালে এসে পৌঁছেছি। এবং বরিশালে এসে আমরা উঠেছি বাংলাদেশ ডাক বিভাগের রেস্ট হাউসে, সেটিও রফিকের কল্যাণে। এবং এখানে ওঠার পরে এই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে ঘুরতে বেরিয়েছি, এবং এই মুহূর্তে আমরা নদীর পাড়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর নদীটিকে দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি। ডুবলো কি করে? তো ভেসে থেকে মহাদুর্যোগে ইহা ডুবিয়ে গিয়েছে। পন্টুন কারণটা বড়ই অজানা, এখনো অনাবিষ্কৃত। সেই তো, এটাতে কবে আবিষ্কৃত হবে তা বিধাতাই জানেন। তাহলে আবিষ্কৃত না হওয়া পর্যন্ত ডুবেই থাকুক। ডুবে যাবো। হ্যাঁ, এটাকে আজকে আমরা তুলতেছি না, আপাতত ডুবেই থাকুক। আজকে আমরা এই সুন্দর জায়গাটি ভ্রমণ করতে এসে খুব ভালো লাগছে, কিন্তু সবথেকে বড় যে সমস্যাটি এখানে হয়েছে সেটি হলো এই রাস্তাটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি হচ্ছে। ইট বিছিয়ে দিয়েছে, ইট ভাঙা হয়েছে, কিন্তু এগুলো এখনও মসৃণ করা হয়নি, পিচ ঢালা হয়নি, যে কারণে এখানে ধুলো উঠছে, লাল লাল কাঁকড়, এবং যেটি এই এলাকার পরিবেশ দূষণ করছে, পাশাপাশি ঠিকমতো হাঁটাও যাচ্ছে না। কি সুন্দর ছোট্ট একটা নৌকা, দেখেন শুধু, অসাধারণ। একজন মাত্র মাঝি বৈঠা ঠেলে তার নৌকাটাকে নিয়ে যাচ্ছে, আর হালটাকে পিছনে উনি ফিক্সড করে রেখেছেন যাতে ডিরেকশনটা একটাই থাকে। মানে একই মানুষ, একই সঙ্গে চালক এবং পরিচালক, হুম। না, এখানে ভাঙাচুরা তো। কেমন লাগছে এখানে আসার পরে? অনেক ভালো লাগছে স্যার, সুন্দর একটা জায়গা। সন্ধ্যায় কিন্তু এত অন্ধকারে যে এত সুন্দর ছবি আসবে আমি তো অবাক হয়ে গেলাম স্যার। না, এই এখন যে আলোটা ছড়িয়ে আছে না, এই আলোটা মুখে চোখে পড়ে, এবং এমনিতে দেখা যায় না কিছু, কিন্তু ছবি তোলার জন্য এটা বেস্ট লাইটিং, অসাধারণ। আর এই ক্যামেরাটা অবশ্য মানে হালকা আলোতেও ভালো ছবি তুলতে পারে। মোবাইলে হয়তো এত হবে না, বা আমার আরেকটা ক্যামেরা সেটাতেও এত সুন্দর হয় না, কিন্তু এই ক্যামেরাটা মনে হচ্ছে না যে সন্ধ্যা মনে হচ্ছে হ্যাঁ আসলেই তাই, দুপুরবেলা মনে হচ্ছে। রাইট। অলরেডি ওইদিকে অন্ধকার অন্ধকার ভাবে গেছে, ক্যামেরা একেবারে একদম ঝকঝকা।
আজকে এই বাসের কারণে ভাই আমি একটু এই আচ্ছা আপা এই পিঠাগুলোর একটু নাম আমাকে জানান তো, একটু একটু কথা বলেন। এই পিঠাটার নামটা কি? এটা কুলি পিঠা। এর মধ্যে কি কি আছে, পুর কি কি আছে? ওইটার ভিতরে নারকেল আছে, চিনি আছে, চালবাজার গুঁড়ো আছে। আচ্ছা, আর এই যে ডান পাশের সাদাটা? ওইটা হচ্ছে মুট্টে পিঠে। হ্যাঁ, মুট্টে পিঠে। মুটকি নাকি? মুট্টে পিঠে। মুটটা। ও আচ্ছা, মুট্টা পিঠা। এর মধ্যে কি কি আছে? ওর ভিতরে আছে নারকেল, চিনি, চালবাজার, ওই চাল। চিনি, সবগুলোতেই চিনি। এটাতেও চিনি আছে, এটাতেও চিনি আছে। আচ্ছা, আর এইটা তো এমনি পাকান পিঠা বলি আমরা আমাদের ভাষায়, তেলের পিঠা ভাজা। ওটা কি আপনারা কি বলেন? আমরা বড়া পিঠে। বড়া পিঠা বলেন। আর এটা চিতই পিঠা, কিন্তু আমাদের এলাকায় এবার এইরকম শামুকের মতো বা ডিমের মতো করে না, এটা লম্বা গোল গোল করে, একটু বড় বড়। আছে অনেক রকম ভাজা আছে। এটা কি আপনিও কি চিতই পিঠাই বলেন? হ্যাঁ, এদের জায়গা সবাই। আচ্ছা, এগুলোর দামটা একটু জানান না আমাকে। এটার দাম কত করে নেন? ওইটা 10 টাকা, ওইটা 5 টাকা। এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা ওইটা 5 টাকা। এটা 5 টাকা, আর এটা ওটা 5 টাকা। এটাও 5। এই পিঠা আর এই পিঠা তো একই না? আর এটা ওটা জোড়া 5 টাকা। জোড়া 5 টাকা। এত সস্তা, বাহ, খুব ভালো। এগুলো খাই কি দিয়ে মূলত? যেগুলো এইটা ঝাল যেটা, সেটা ভর্তা দিয়ে খাই, ভর্তা দিয়ে। ধনিয়া পাতা আর কি ধনেপাতা, কাঁচামরিচ, শস্য। সর্ষে সহ, মানে কাসুন্দি ভর্তা। আর এগুলো তো মিষ্টি, সরাসরি খাওয়া যায়। বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ। আমরা চলতে চলতে একটি রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম। দেখুন এই রেস্টুরেন্টে কি রান্না হচ্ছে সন্ধ্যাবেলা। এখানে কি রান্না করছেন আপনি এবং কি দিয়ে কি হচ্ছে? ভাই এখানে লেটকা খিচুড়ি রান্না করি। ল্যাকটা খিচুড়ি? হ্যাঁ, নরমটা আর কি, সবজি দিয়ে। খিচুড়ির মধ্যে কি কি দিয়েছেন সেটা বলেন। এটার ভিতরে দেওয়া আছে ভাই 2টা মুরগি এবং সব ধরনের সবজি। ব্রয়লার মুরগি? বড় মুরগি না, এটা হচ্ছে সোনালী। সোনালী। সোনালী মুরগি আর সব ধরনের সবজি মিক্সড। হ্যাঁ, মিক্স বলতে মনে করেন গাজর, মিষ্টি বুঝতে পারছি, কুমড়া, বুঝতে পারছি। ফুলকপি, এই যেগুলো আর কি এটার সাথে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বোম্বাই মরিচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেগুলার এখানে পাক হয়। রেগুলার হয় এটা? রেগুলার। আপনারা বিক্রি করার সময় কিভাবে করেন? এগুলো 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট, খুবই ভালো। চমৎকার একটা খাবার, গরম গরম। এক এক সময় এক একটা জিনিস পাওয়া যায়। কেমন কেমন? যেমন 10টা 11টা পর্যন্ত থাকে। রাত্রে 10 টাকা। হ্যাঁ, আবার যেমন হাঁসের মাংস, রুটি পিঠা, তারপর ফাস্ট ফুড আইটেম, তারপর হচ্ছে যে আপনার জুস আইটেম, গরুর দুধের চা আছে, গরুর দুধ চা। হাঁসের মাংস রুটি কি সব সময়? হ্যাঁ, না শুক্রবার, ওইটা ওটা কি শুধু মূলত শুক্রবার। শুক্র শনিবারে। আজকে তো শনিবার। হ্যাঁ, আবার যদি এখন আমি রসটা পাই না, রসটা পাইলে আবার সিন্নি তৈরি করে দিতাম, যেটা মনে করেন সবাই বাসায় রান্না করে খেতে পারে। কীর্তনখোলা নদীর তীরে যে নদী, নদীর পাড়ে প্রচুর জনগণ বসে আছে। এই পাশ দিয়ে রাস্তা, আমরা একটু আগে দেখলাম বিভিন্ন ধরনের পিঠা পুলির দোকান, অনেক পোস্টার সাজিয়ে সবাই বসে আছে। আর এইখানে রান্না হচ্ছে এই খিচুড়ি, নরম খিচুড়ি, যেটা সবজি দিয়ে। বন্ধুরা, বরিশাল সফরের আজকে আমাদের প্রথম দিন। যদিও আমাদের দুপুর গড়িয়ে গেছে হোটেলে পৌঁছতেই, খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে টিকিট করে এই নদী পাড়ে এসেছি। আজকে আমরা সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যা পারও হয়ে গেছে। আমরা এখান থেকে সোজা হোটেলে ফিরে যাব এবং সেখান থেকে একটু বিশ্রাম নিয়ে আমরা লঞ্চ ঘাটটা পরিদর্শন করতে যাব। আপনাদের জন্য পরবর্তী আকর্ষণ হচ্ছে বরিশালের বিখ্যাত লঞ্চ ঘাট, যেখানে আমরা দেখতে পাবো অনেক বড় বড় বাংলাদেশের বিখ্যাত যে লঞ্চগুলো রয়েছে, যেগুলো বরিশাল এবং ঢাকা রুটে চলাচল করে। এই লঞ্চগুলোর মধ্যে কি আছে, লঞ্চ ঘাটে কি আছে, এগুলো দেখব আমরা আগামী পর্বে। আপনারা সাথে থাকবেন। সেই চাইতে থাকবে পরের দিন সকালবেলা উঠে আমরা এখান থেকে যাব সরবকাঠি, ইন্দেরহাট, আটঘর, কুরিয়ানা ভাসমান মার্কেট দেখতে। সেখান থেকে সরসিনা পীর সাহেবের মাজার হয়ে আমরা গুটিয়া মসজিদটিও দেখব এবং তারপরে ফিরে আসব। এই সমস্ত পর্বগুলো আগামী দিনে থাকছে। আপনারা সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।